মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল জয়ী একজন, যিনি মেটিকুলাস প্ল্যানে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করার পরেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে এত শান্তি নিয়ে আসবেন যে সারা দুনিয়ার মানুষ হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশে আসার জন্য। সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। আত্মস্বীকৃত আন্তর্জাতিক খেলোয়াড় কি খেলা খেলেছে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের খেলার ফলাফল কি দেখছে বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৩০ লক্ষ জীবন আর ২ লক্ষ সম্ভ্রমের আত্মত্যাগে জন্ম নিয়েছিল যেই মানচিত্র বাংলাদেশ, কিন্তু সেই মানচিত্রের উপর অন্ধকার ছায়া ফেলেছিল দেশীয় ও আন্তর্জাতিক কালশক্তি। সবচেয়ে ভয়াবহ অন্ধকারের নাম মৌলবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাকে হত্যার মাধ্যমে পাকিস্তানিকরণ শুরু করে। দখলদার জিয়া বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে গলা টিপে ধরে, আর আওয়ামী লীগকে ধ্বংস করতে ধর্ম ব্যবসায়ীদের রাজনীতির সুযোগ দেয়। এরই ধারাবাহিকতায় জামাত সমর্থিত খালেদা জিয়ার সরকার ক্ষমতা গ্রহণ করেই শুরু করে ৭১-এর যুদ্ধাপরাধী ও মৌলবাদীদেরকে এই দেশে প্রতিষ্ঠা করা। ১৯৯২ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় তালেবানদের আদলে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর বাংলাদেশ শাখা গঠিত হয়। ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাতের তত্ত্বাবধানে জেএমজেবি সারা দেশে ৫০০টিরও বেশি বোমা বিস্ফোরণের মাধ্যমে একত্রে আক্রমণ চালায়, যাকে বলা যায় বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের সবচেয়ে বড় ঘোষণা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করে যে প্রায় ২ লক্ষ হিন্দু পরিবার বাস্তুচ্যুত হয় এবং অনেকেই জীবন ও সম্ভ্রম বাঁচাতে ভারতে পালিয়ে যান। বিএনপি জামাত শাসনামলের সময়টাতে পাকিস্তানের প্রেসক্রিপশনে কমপক্ষে ১৪টি ভিন্ন ধারার উগ্রবাদী সংগঠন তৈরি করা হয়। এমন ভয়াবহ এক সময়ে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে দেশের হাল ধরেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। কিন্তু যেই বিষ বৃক্ষ বপন করে গিয়েছিল জামায়াত বিএনপি, তার শেকড় ছিল অনেক গভীরে। তারই ফল হিসেবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চলমান থাকে মৌলবাদীদের অপতৎপরতা। তারা জঙ্গিবাদের অপশক্তি দিয়ে বারবার চেষ্টা করে শেখ হাসিনার সরকারকে আঘাত করার, যার প্রমাণ আমরা দেখতে পাই হলি আর্টিজান হামলা থেকে লেখক ও ব্লগার হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনার মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে নিয়ন্ত্রণে আসে উগ্রবাদী অপতৎপরতা। জেলখানায় বন্দি করা হয় মৌলবাদী অপশক্তিকে, কমে আসে সকল ধরনের উগ্রবাদী হামলা ও কর্মকাণ্ড। তারপরই পাকিস্তানের পরাজিত মৌলবাদী শক্তি এবং তাদের পোষ্য মোহাম্মদ ইউনূস ও পাকিস্তান গোয়েন্দা বাহিনীর সম্মিলিত চক্রান্তে কোটা আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ক্ষুব্ধ করে তোলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। পরিবর্তনটার পিছনে
ইসলামী ছাত্র শিবির যেমন ছিল, পরে আপনারা মানে জাতি বুঝলো, আগে বা তো বুঝে নেই। অবশ্যই শেখ হাসিনা ভালোই বুঝছিল এসব আন্দোলন কোটা ফোটা কিছু কোনো কথার কথা না, এর পিছনে জামাত শিবির আছে, জামাত শিবির কাজটা করছে। তো শেখ হাসিনা বুঝেছিল বলে এটা বলেছে। ক্ষমতা দখল করেন নিজেকে নোবেল জয়ী শান্তির দূত দাবি করা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশ হতবাক হয়ে দেখে শান্তিতে নোবেল জয়ী এক ক্ষমতালিপ্সু দেশদ্রোহীর হাতে বাংলাদেশ কিভাবে পরিণত হয় মৌলবাদী আর দেশদ্রোহীর উল্লাস মঞ্চে। জামায়াত বিএনপির প্রত্যক্ষ সহযোগিতায় জেলখানা থেকে একে একে ছেড়ে দেওয়া হয় সকল উগ্রবাদী ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিদেরকে। এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন। জেলা কারাগারের ভিতর থেকে যে আসামিগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন নাম দিয়ে জেলখানাগুলোতে আক্রমণ চালিয়ে সকল মৌলবাদী শক্তিকে জেলখানা থেকে মুক্ত করা হয়। দেশের 5টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় 2200 আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ 70 আসামিও। ওদেরকে বিতর্কিত করে দাও, ওদের লেখাগুলো বন্ধ করে দাও, ওদের বক্তব্যগুলো বন্ধ করে দাও। ব্লগার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে পরিচিত সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করে দেয়া হয়। এভাবে একের পর এক কারাবন্দী সকল মৌলবাদী অপশক্তিকে পুনরায় সুসংগঠিত ও শক্তিশালী করে ইউনূস জামায়াত গ্যাং। নারীদের উপর নেমে আসে মৌলবাদী থাবা। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? উনি বলেছে আমার লেবাসটা ভালো না। নারীকে পোশাকের দোহাই দিয়ে প্রকাশ্যে করা হয় নির্যাতন। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা কমছে, বরং যুক্ত হচ্ছে নতুন নতুন ধরনের নির্যাতন। আপত্তিকর পোশাক পরার অজুহাতে মেয়েটির সাথে প্রথমে তর্কে জড়ান স্থানীয় এক নারী। সে সময় হাজির হয় কিছু যুবক। তর্কাতর্কির এক পর্যায়ে তরুণীকে লাঞ্ছনার চেষ্টা চালানো হয়। এমন ঘটনা প্রতিদিনের। নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেয়া হয়। বুধবার নারী দলের ফুটবল খেলার কথা ঘোষণা করলে ক্ষুব্ধ হন তারা। পরে একসাথে জড়ো হয়ে খেলার মাঠে ভাঙচুর চালায়। বারবার ফতোয়া জারি করা হয় নারীদের স্বাধীনতার উপর। নারীদেরকে স্বাবলম্বী না হতে এবং নারীদেরকে কর্মক্ষেত্রে যুক্ত না হতে প্রকাশ্যে আহ্বান জানায় ইউনূস সরকারের পেছনে থাকা ছায়া সরকার, ৭১-এ পরাজিত জঙ্গি সংগঠন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। একের পর এক বন্ধ করে দেয়া হয় সঙ্গীত নাটকের আয়োজন। সঙ্গীত অনুষ্ঠানে একের পর এক মৌলবাদী হামলা চালানো হয়। একের পর এক গ্রেপ্তার করা হয় বাউল ও শিল্পীদের। একজন বাউল ওই স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান করছিল। তাদের দেখে মিছিলে অংশগ্রহণকারীরা ধাওয়া করে। বাউলদের অধিকারের ব্যাপারে যারাই কথা বলেছে তাদেরকে পড়তে হয়েছে মব হামলার মুখে। মাজার সংশ্লিষ্টরা বলেছে ছোট বড় মিলিয়ে 50টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে। মাজারের কবর থেকে লাশ তুলে আগুন জ্বালিয়ে দেবার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। কিন্তু এই হামলা রোধ না করে মৌন সমর্থন দিয়েছে জামায়াতে ইউনূস মৌলবাদী বাহিনী।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মতো জঙ্গি সংগঠন বানিয়ে তারা একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে থাকে বাধাহীন। Bimal Dey, a businessman from Kumbila town in Bangladesh, was a victim of this violence. এই দেশে হিন্দুর কারণেই আসলে আমরা এই অবস্থাটা হয়েছি আর কি। যদি আমরা হিন্দু না হইতাম, আমরা হিন্দু গ্রহণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের হয়তো ভুল হইতে আর কি। সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেপ্তার করা হয় চিন্ময় মহাপ্রভুকে। তারা সংখ্যালঘু নির্যাতনের জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত দাঁড় করায় এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে হত্যা করতে প্রকাশ্যে আহ্বান জানায়। এমনকি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রীকে জবাই করার ঘোষণা দেয়। পাশাপাশি 100 ইসকন সদস্যকে জবাই করার প্রকাশ্য ঘোষণা দেয়। তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। এই বাংলাদেশি আমি বলতেছি মোদি, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। আন্তর্জাতিক প্রতিবাদের পরেও ইউনূসের উগ্র মৌলবাদী সরকার সংখ্যালঘু নির্যাতনে থাকে অটল। মাত্র কয়েক মাসে সংখ্যালঘুদের উপর অন্তত 205টি আক্রমণ হয় 52টি জেলায়। হিন্দু মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। 230 জনের বেশি মানুষ নিহত হন। আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও সরকার থাকে নীরব। অন্তত 637 জন মানুষ মব হামলায় নিহত হয়, যার মধ্যে 41 জন পুলিশ কর্মকর্তা। এরপর মৌলবাদী হামলার লক্ষ্য হয় খ্রিস্টান সম্প্রদায়। ঢাকার রমনা এলাকায় ঐতিহাসিক সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে বোমা হামলা চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল করে এবং তারা বাংলাদেশকে আফগানিস্তানের আদলে তালেবান ও শরিয়া রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়। কিন্তু কোনো ঘটনাতেই সরকারের দিক থেকে কোনো বাধা কিংবা দ্বিমত দেখা যায়নি। অন্যদিকে ইউনূস সরকার তার পুরো নজর দেয় 71-এর গণহত্যাকারী পাকিস্তানের সাথে আতাত করতে এবং পাকিস্তান সরকারের সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানরা যেমন বাংলাদেশে আসতে থাকে, তেমনি পাকিস্তান থেকে জাহাজে করে আসতে থাকে পপি বীজের মতো মাদকের কাঁচামাল ও অস্ত্র। এবং ইউনূস সরকার ঘোষণা দেয় যে পাকিস্তান থেকে আসা জাহাজের পণ্যের কোনো তল্লাশি করা যাবে না। এমনকি জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানি জঙ্গিরা প্রতিদিনই বাংলাদেশে আসছে ইসলামী বক্তার খোলসে। मैं तो एक मेहमान के तौर पर आपके पास आया हूँ। मुल्क पाकिस्तान से बड़े उलमा किराम से मैं रवाबित में हूँ। उन्होंने मेरे जरिए मुबारकबाद पेश करी। बड़े बड़े बहादुरों के कदम उखड़ गए, ऐसे आलम में मेरे आका मैदान में आए। মৌলবাদীরা দাবি তোলে জাতীয় সঙ্গীত ও পতাকা পরিবর্তনের। সাধারণ মানুষের প্রতিবাদের মুখে আপাতত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পাল্টাতে ব্যর্থ হলেও তারা পাল্টে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে পাকিস্তানি মৌলবাদী শিক্ষা ব্যবস্থার আদলে। প্রাথমিক স্কুল থেকে বাদ দেয়া হয় সঙ্গীত, চিত্রাঙ্কন ও শারীরিক শিক্ষার মতো বিষয় এবং সঙ্গীত ও আর্টের শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয়। বিতর্কের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক পদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদটিও বাতিল করা হয়েছে। দেশ জুড়ে চলছে ইউনূসের সমর্থিত বাহিনীর সন্ত্রাস, খুন, ধর্ষণ ও দুর্নীতির এক মহা উৎসব। মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বরে যে কয়েকদিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, বালের মুক্তি বিজয় দিবস রে। আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি। মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা সংবিধানের দিকে আঙুল তোলে মৌলবাদী ইউনূস সরকার। তারা জানে 71-এর সংবিধান থাকলে এই রাষ্ট্রকে পুরোপুরি মৌলবাদী বা তালেবানি রাষ্ট্র বানানো অসম্ভব।
তাই তারা আলী রিয়াজের মতো ভিনদেশি নাগরিকদেরকে নিয়ে সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। এই কমিশনের যিনি প্রধান, উনি কিন্তু আগস্ট মাসেই এই সমস্ত কমিশন হওয়ার আগেই আমেরিকার থেকে উড়ে দেশে এসে, উনি তো আমেরিকার নাগরিক বেসিক্যালি, আমেরিকা থেকে উড়ে এসে আমাদের এখানে এসে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন সেমিনার করে, যে এই সংবিধান পুনর্লেখন আপনার সংস্কারের কোনো সুযোগ নাই, পুরোটাই পুনর্লিখন করতে। এই দেশ আপনার, আমার, আমাদের। এই দেশ ৭১-এর, এই দেশ মুক্তিযুদ্ধের। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সবার। তাই ইউনুস জামাতের বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চক্রান্তের বিরুদ্ধে আজ রুখে দাঁড়ান।